শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। শুরুতে একবার বলে নিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। দেশে করোনা সংক্রমণের 131তম দিনে নতুন করে শনাক্ত হয়েছেন 2733 জন। মৃত্যু হয়েছে 39 জন। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 21.20%। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2496 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1940 জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 54.48%। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,96,323 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। করোনা পরীক্ষার ভুয়া সনদ দিয়ে প্রতারণা, কোটি কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তার রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম আদালত। 10 দিনের রিমান্ড হয়েছে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজেরও। আরেক কর্মকর্তা তারেক শিবলিকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এদিকে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেছে শাহেদ। ঘটনার পিছনে আর কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটন হওয়া দরকার, ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে। কারণ এখানে একটা চক্র তা কাজ করেছে। অতএব এখানে অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তো ওইখানে যে সমস্ত মেশিনারিজ তারা ব্যবহার করেছে, কম্পিউটার সহ আদার্স যে মেশিনারিজগুলা, এবং যেই লোকগুলা এই মেশিনারিজগুলো চালাতো ইতিপূর্বে এইগুলি সরিয়ে নিয়েছে। তো আমরা এখানে অভিযান করব এবং অভিযান করে চেষ্টা করব যে এইগুলি কোথায় গিয়েছে এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব। জেকেজি হেলথ কেয়ারের করোনা টেস্ট জালিয়াতির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শুধু নমুনা সংগ্রহের অনুমতি থাকলেও অর্থের বিনিময়ে তারা ভুয়া রিপোর্টও দিয়েছে, হাতিয়ে নেয় বড় অঙ্কের টাকা। জিজ্ঞাসাবাদে এই অপকর্মের জন্য পরস্পরকে দায়ী করেছেন প্রতিষ্ঠানটির প্রধান 2 ব্যক্তি, ডাক্তার সাবরিনা এবং তার স্বামী আরিফুল। বুধবার তাদের মুখোমুখি করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য সাবরিনা চৌধুরীকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিতে চায় ডিবি। স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। তো আমরা চেষ্টা করছি যে কী ধরনের সার্টিফিকেট তারা বিতরণ করেছে, তার মধ্যে কী পরিমাণ ভুয়া, কী পরিমাণ জেনুইন। তাদের তো বেসিক্যালি সার্টিফিকেট দেওয়ার কথাই না। কে চেয়ারম্যান, কে এমডি, কার কী রোল, কে প্রতারণা করেছে, কার কী ভূমিকা, সবগুলো বিষয়ে আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার সেই শাস্তি ভোগ করতে হবে। জেকেজির ডাক্তার সাবরিনা চৌধুরীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুদক। আজ দুদকের উপপরিচালক সেলিনা মনিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। এর আগে গত 13 জুলাই দুদক তদন্তের সিদ্ধান্ত নেয়। অভিযোগ আছে, সরকারি কর্মকর্তা হয়েও সাবরিনা বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নমুনা পরীক্ষায় জালিয়াতি করে তিনি 8 কোটি টাকা উপার্জন করেছেন। করোনা পরীক্ষা ও চিকিৎসায় রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তি বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির জবাবে সন্তুষ্ট নয় মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান সচিব আব্দুল মান্নান। বুধবার মন্ত্রণালয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। উত্তর পাওয়ার কথা জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, বক্তব্যের সমর্থনে কাগজপত্রের ঘাটতি আছে। চিঠি দিয়ে আরও বিস্তারিত জানতে চাওয়া হবে। সরকারি প্রণোদনা পেতে যারা রিজেন্ট কিংবা অন্য কোথাও থেকে করোনা পজিটিভের ভুয়া সার্টিফিকেট নিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে, এমনটি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া সার্টিফিকেট নেয়ার বিষয়টি প্রমাণ হলে শাস্তি পাবেন তারা।
রিজেন্ট এবং জেকেজি তারা তো ভুয়া সার্টিফিকেট দিয়েছে। এখন তাদের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুয়া সার্টিফিকেট নিয়ে থাকে অসৎ উদ্দেশ্যে, সেটি তদন্ত যদি বেরিয়ে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কেউ এই ধরনের ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রণোদনা পাবে, এটি সরকার কখনো করবে না। ভুয়া রিপোর্ট আর স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাজের দোয়া মাহফিল ও স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, পর্যাপ্ত সময় পেলেও এখনও পর্যন্ত স্বাস্থ্য খাতে সংশ্লিষ্টদের অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা স্পষ্ট। করোনার প্রস্তুতিতে যে সমন্বয়ের অভাবের কথা বলা হয়েছে, যদিও বারংবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এখন তো পরিষ্কারভাবে তারা নিজেরাই বলছেন তাদের ভিতরে এক সমন্বয় নেই। সবচেয়ে বড় যেটা ক্ষতি, এই কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সরকারের নীতির কারণেই প্রতারক শাহেদ সাব্বিনার উত্থান, এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, ভয়ঙ্কর মরণঘাতী বেষ্টনীর মধ্যে দেশের মানুষ এখন বন্দী হয়ে আছে। প্রতিবাদ বন্ধ করতে বিএনপি নেতাকর্মীদের রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হয় বলে অভিযোগ করেন তিনি। জনগণের কাছে জবাবদিহি করতে হয় না, তার অ্যাকাউন্টেবিলিটি নাই। সেই সরকার সব করতে পারে, যত অন্যায়, অবিচার, দুর্নীতি প্রশ্রয় দিতে পারে, সেটার সমস্ত প্রমাণ সহ এখন ফুটে উঠছে। এই সাহেদরা কোথায় ছিল? এরা দীর্ঘদিন লালিত পালিত হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের মধ্যে, এই একদলীয় শাসনের মধ্যে। জাতির পিতার জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে সারা দেশে 1 কোটি গাছের চারা বিতরণ করবে সরকার। সকালে গণভবনে নানা জাতের চারা রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাধ্যমে 15 মার্চের মধ্যে প্রতিটি উপজেলায় নানা জাতের 20,325টি করে চারা রোপণ করা হবে। বন বিভাগের ব্যবস্থাপনায় রোপণ হবে আরও 7 কোটি চারা। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যেখানে আপনার যতটুকু জায়গা আছে, আপনি যা পারেন একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন ছাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালোও লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের সচ্ছলতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। ঈদ উল আজহায় গণপরিবহন চলবে, তবে ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে ভারী যানবাহন। এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, গণপরিবহন চলাচল বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিআরটিএ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াত করার আহ্বান জানান তিনি। ঈদে গণপরিবহন চলা নিয়ে গতকাল ধূম্রজাল তৈরি হয়। কয়েকটি মন্ত্রণালয়ের আলাদা নির্দেশনায় বিভ্রান্তিতে পড়েন সাধারণ মানুষ। আসন্ন ঈদ উল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে আহ্বান জানাচ্ছি। সরকারি ছুটির সাথে মিলিয়ে শিল্প কারখানায় ছুটি দেয়া হবে, তবে ছুটিতেও শ্রমিকরা যেন নিজ নিজ এলাকায় থাকেন সেদিকে নজর রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে সচিবালয়ে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোনাস ও ভাতা নিয়ে যেন বিশৃঙ্খলা না হয় সেজন্য গার্মেন্টস মালিকদের বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনা আক্রান্ত রেড জোন থেকে কেউ যেন বাড়ি না যায় সেদিকে নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেইটাই ফলো করবেন। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখব। সীমিত আকারে নির্দিষ্ট কিছু মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করে প্রজ্ঞাপন। বলা হয়, করোনার বিস্তার রোধে এবছর ঈদগাহ বা খোলা ময়দানে জামাতে নামাজ আদায় নিষিদ্ধ। সৌদি আরবে জুলাইয়ের 31 তারিখ উদযাপিত হতে পারে ঈদ উল আজহা। তার আগেই সীমিত আকারে পালিত হবে পবিত্র হজ। বিনা অনুমতিতে মিনা, মুজদালিফা এবং আরাফাতের ময়দানে প্রবেশ করতে পারবেন না অনিবন্ধিত মুসল্লিরা।
নীতিমালা ভাঙলে 10,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিম সালের হত্যাকাণ্ডের দুদিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা বলছেন পেশাদার খুনি জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ফাহিমের নিজ বাড়ি থেকে তার খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা গেছে খুনিকে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। কালো পোশাক ও মাস্ক পরিহিত একজন ফাহিমকে অনুসরণ করে তার অ্যাপার্টমেন্টে ঢোকেন। ইলেকট্রিক গান দিয়ে অজ্ঞান করার পর বৈদ্যুতিক করাত দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করা হয় তার দেহ। নাগরিকত্ব ফিরে পেতে যুক্তরাজ্য থেকেই লড়তে পারবেন আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী শামীমা বেগম। বৃহস্পতিবার দেশটির আপিল কোর্টে চলা শুনানিতে এলো শামীমার পক্ষে রায়। ফলে নিজ দেশ যুক্তরাজ্যে ফেরার সুযোগ পাবেন সিরিয়া জর্ডান সীমান্তবর্তী একটি আশ্রয়কেন্দ্রে থাকা এই তরুণী। 2 বছর আগে দেশে ফেরার আবেদন জানালেও তা খারিজ করে দেন আদালত। চব্বিশ ঘন্টায় আরও 6,300 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন শনাক্ত 2.25 লাখের বেশি। এ পর্যন্ত 5,87,000 মৃত্যু এবং 1,37,00,000 মানুষ সংক্রমিত হয়েছেন কোভিড-19-এ। যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1,40,000 ছাড়িয়েছে। রেকর্ড 71,000 রোগী শনাক্তে দেশটিতে মোট আক্রান্ত 37 লাখের বেশি মানুষ। বুধবার ব্রাজিলে 1300 মৃত্যুর পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে প্রাণহানির সংখ্যা ছাড়ালো 1.25 লাখ। মেক্সিকোয় প্রাণহানি ছাড়িয়েছে 37,000, আক্রান্ত 3,18,000 মানুষ। বুধবারও 614 জনের মৃত্যু দেখেছে ভারত। রেকর্ড শনাক্ত 33,000। দেশটিতে প্রাণহানি 25,000 ছুঁই, আক্রান্ত প্রায় 10 লাখ মানুষ। কোভিড-19-এর সুনির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কারের আগেই সম্ভাব্য একাধিক ভ্যাকসিন কেনার প্রক্রিয়া সেরে ফেলছে ধনী দেশগুলো। পরীক্ষামূলক একাধিক ভ্যাকসিনের কোটি কোটি ডোজ কিনতে চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ অনেক দেশ। এই অবস্থায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো যেন বঞ্চিত না হয় তা নিশ্চিতে কাজ করছে স্বাস্থ্য বিষয়ক জোট গ্যাভি। করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্র বিভিন্ন দেশে মোট জনগোষ্ঠীর অন্তত 20% জন্য ডোজ সরবরাহের লক্ষ্য জোটের। উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশ তো দূরের কথা, ভ্যাকসিন গবেষণা ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে উচ্চ মধ্যবিত্ত দেশগুলো চুক্তিতে যেতে পারেনি। সংকট সমাধানে ভ্যাকসিন মিললেই তা নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে পাঠাতে চাই। এজন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন দেশের সাথে চুক্তির চেষ্টা চলছে। আজ নিষ্পত্তি হতে পারে লা লিগার শিরোপা। ঘরের মাঠে টেবিল টপার রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালকে হারাতে পারলে 34তম লিগ শিরোপা জিতবে জিদানের দল। রিয়াল পাফসকালে ওসাসুনাকে হারিয়ে শিরোপা সফরটা জিইয়ে রাখতে চায় বার্সেলোনা। লা লিগার 37তম রাউন্ডের সবগুলো ম্যাচই আজ শুরু হবে রাত 1টায়। চোট থেকে শতভাগ ফিট হয়ে রিয়ালের মূল একাদশে ফিরতে প্রস্তুত 2 ফরওয়ার্ড হ্যাজার্ড ও অ্যাসেন্সিও, সাথে করিম বেনজেমা তো আছেনই। সবকিছু ঠিক থাকলে মাঝ মাঠে ক্যাসেমিরোর সঙ্গী হবেন টনি ক্রুজ ও লুকা মদ্রিচ। শিরোপা জিততে 2 ম্যাচে আমাদের 2 পয়েন্ট পেলেই হবে। তবে আমরা ভিয়ারিয়ালের বিপক্ষে কেবলমাত্র জয়ের লক্ষ্যে মাঠে নামবো। এটা নিশ্চিত আমাদের প্রতিপক্ষ একই ফল চাইবে। কাতার বিশ্বকাপ 2022-এর সূচি ঘোষণা করেছেন আয়োজকরা। বুধবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে উদ্বোধন আর সমাপনের দিন তারিখ প্রকাশ করে ফিফা। তবে সবচেয়ে বড় চমক জাগিয়েছে একদিনে 4টি ম্যাচ আয়োজন নিয়ে। গ্রুপ পর্বের ফিক্সচারে প্রতিদিন 4টি করে ম্যাচ রাখা হয়েছে। 21 নভেম্বর থেকে শুরু হয়ে 18 ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপ 2022-এর। স্থানীয় সময় দুপুর 1টায় এবং বাংলাদেশ সময় বিকেল 4টায় অনুষ্ঠিত হবে দিনের প্রথম ম্যাচ। আর দিনের চতুর্থ ও শেষ ম্যাচটি হবে স্থানীয় সময় রাত 10টা এবং বাংলাদেশ সময় রাত 1টায়। সময়সূচি চূড়ান্ত হলেও আগামী বছরের মার্চ এপ্রিল অনুষ্ঠিত হবে ড্র। দেশের প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরের পর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে এরই মধ্যে 15 জেলায় ঢুকে পড়েছে বানের জল। পানিবন্দী কয়েক লাখ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। জামালপুরে প্রায় 6 লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দী। রেল লাইনে পানি উঠে যাওয়ায় বন্ধ ইসলামপুর দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। একে করোনা দুর্যোগ, তার উপর আকস্মিক বন্যা, দুয়ে মিলে অভাবনীয় দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষেরা। এখন মনে কর সিঁড়িয়া মুড়ি ওই কারল টারল এগুলিয়া মনে কর হাবি যদি ফল বাহার ওইগুলো খায়া থাকা লাগে, তাছাড়া তো পথ নাই। নন কোনো সাহায্য পাইতাছে না, তারা খাইতে আছে। নিজের খাবার নাই, গরু খাবার নাই, তারপরে গরু খাদ্য নিয়ে যেতে আছে।
বেশিরভাগ নদ নদীর পানি কমায় এবারের বন্যা দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। বলেন, বন্যা দীর্ঘস্থায়ী হবে বলে আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তার পরিবর্তন হয়েছে। 2 দিন আগে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। যে দীর্ঘস্থায়ী বন্যার আমরা আশঙ্কা করেছিলাম সেটা হয়তো অতটা দীর্ঘস্থায়ী না হতে পারে, কারণ আমাদের ব্রহ্মপুত্র, তিস্তা, ধল্লা এবং সুরমা এই নদীগুলোর পানি কিন্তু কমতে শুরু করছে। শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই বর্ষায় সুরমা নদীর পানিতে প্লাবিত হয় সুনামগঞ্জ শহর। চরম দুর্ভোগ পোহাতে হয় লাখো বাসিন্দাকে। এই পৌর শহরের পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে গেলেও নেই কোনো শহর রক্ষা বাঁধ। দীর্ঘদিন ধরে বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। বারবার আশ্বাস মিললেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ শহরবাসী। শহর রক্ষা বাঁধ যদি হইতো, যে বন্যা প্রতিহত হইতো, এটা কিন্তু হয় নাই। যে স্বাধীনতা পরবর্তীতে যে 74 সালের বন্যার পরে কিন্তু এটা নিয়ে গোল টেবিল বৈঠক হয়েছিল। বাঁধ আমাদের অতীব জরুরি, এটা আমাদের প্রাণের দাবি, জনগণের দাবি, সমস্ত সুনামগঞ্জবাসীর দাবি। নদীগুলো ভরাট হয়ে গেছে, আমাদের খালগুলো হারিয়ে গেছে, খালগুলো দখল হয়ে গেছে, আমাদের জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, খাওয়ারগুলো ভরাট হয়ে গেছে। শহর রক্ষা বাঁধের কার্যক্রম বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা একটি প্রস্তাব আকারে সরকারি বরাবরে প্রেরণ করার একটি উদ্যোগ অবলম্বন করব। যেহেতু সুরমা নদীর উভয় পাড়ে বহু স্থাপনা বসতভিটা রয়েছে, সেই ক্ষেত্রে বাঁধ নির্মাণ করতে গেলে এখানে রিসেটেলমেন্ট এবং ভূমি অধিগ্রহণ একটা বিরাট বিষয়ে দাঁড়াবে। বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের সদ্যপ্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দেশের বিভিন্ন জায়গায় শোক সভা হয়েছে। রাজশাহীতে মেট্রোপলিটন প্রেস ক্লাবে ঘণ্টাব্যাপী শোকসভায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন নুরুল ইসলামের নানা কর্মকাণ্ডকে। বলেন, হাজার কোটি টাকার ব্যবসা করেও ঋণ খেলাপি না হওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন তা নিঃসন্দেহে বহু বছর অনুকরণীয় হয়ে থাকবে। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শোকসভা ও দোয়া মাহফিল। দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। এছাড়া নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই আয়োজন ছিল নেত্রকোনাতেও। জেলা প্রেস ক্লাব মিলনায়তনে যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের উদ্যোগে আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। প্রখ্যাত এই শিল্পপতির মৃত্যু দেশের ব্যবসায়িক অঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন বক্তারা। পরে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। ফরিদপুরেও যমুনা গ্রুপের চেয়ারম্যানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়। সাপ্তাহিক বোয়ালমারীর কার্যালয়ে বোয়ালমারী প্রেস ক্লাবের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। তারা ভবিষ্যতে নুরুল ইসলামের দেখিয়ে যাওয়া পথে নতুন উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ থেকে করোনা পরীক্ষার ভুয়া সার্টিফিকেট নিয়ে কেউ ইতালি যাননি। ইতালির তরফ থেকে করোনা সার্টিফিকেট বহনের কোনো শর্ত দেয়া হয়নি। এক বিবৃতিতে এমন দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যাতে বলা হয় সম্প্রতি ইতালি যাওয়া কিছু বাংলাদেশি প্রবাসী কোয়ারেন্টাইনের নিয়মকানুন মানেননি, তাদের মাধ্যমে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে থাকতে পারে। বিবৃতিতে জানানো হয়, গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে 5000 নমুনা পরীক্ষা করে 65 বাংলাদেশির করোনা ধরা পড়ে। ইতালি সরকার বাংলাদেশ সহ মোট 13টি দেশ থেকে 31 জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ রেখেছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতে গ্রেফতার এমপি শহীদুল ইসলাম পাপুলের বিষয়ে এখনও কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়ার পরও কোনো তথ্য দেয়নি কুয়েত। দেশটির গোয়েন্দাদের হাতে আটক পাপুল রিমান্ডে দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য।
তাকে প্রত্যক্ষভাবে সহায়তা করত সেখানকার প্রশাসনের বেশ কিছু কর্মকর্তা। তাদের কেউ কেউ এরই মধ্যে আটকও হয়েছেন। পাপুলের অবৈধ ব্যবসার সাথে কুয়েতে বাংলাদেশি মিশনের সম্পৃক্ততা ছিল না বলে দাবি নীতি নির্ধারকদের। কুয়েতের সরকার আমাদের কিছু বলেনি, কিছুই জানায়নি। আমরা তাদের বারবার বলছি যে তোমাদের অফিসিয়াল পজিশনটা কি, ওনার ব্যাপারে তথ্য দাও। ওরা এখনো দেয়নি, হ্যাঁ বা না কিছুই বলেনি, কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে যাননি। মধ্যপ্রাচ্যে যেটাকে আকামা বলে জেনারেলি স্পিকিং, সেটা তার আছে এবং এমনও এখনও পর্যন্ত আমরা এমন কোনো তথ্য পাইনি যে তিনি সেই দেশের নাগরিক। কোরবানির জন্য লালন পালন করা বিশাল সাইজের পশু নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের শখের খামারিরা। করোনায় এত দামে পশু বিক্রি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তা তাদের। এরই মধ্যে নিজেরাই অনলাইনে বেচা বিক্রি শুরু করেছেন, কেউ কেউ দিয়েছেন বিশেষ ছাড়ও। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী স্থানীয় খামারগুলোতে এবার মোটা তাজা করা হয়েছে 7 লাখ পশু। করোনার কারণে গেল 3 মাস সব খামারই লোকসান গুনছেন। সামনে ঈদুল আজহাই এখন মূল ভরসা। টাকার দাম দিছি, ওই টাকা বিক্রি করলে আমি তেমন পোষাইতে পারবো না। তারপরও এখন করোনার কাল, বুঝছেন, এখন বাজারে তুলতে পারি কিনা এটাও তো সন্দেহ। আমরা অনলাইনে দেওয়ার পরে কাস্টমার আসতেছে, তবে রেট শুনে চলে যাচ্ছে, মানে ওরা বলতেছে আরও কমে দিতাম। প্রিলিমিনারি একটা ওয়েট করে রেখেছি, সেটা দেখা যাচ্ছে যে 200 কেজি থেকে প্রায় 400-500 পর্যন্ত কেজি আছে। তো সেইভাবে আমরা যদি আসলে বাজার মূল্য না পাই তাহলে তো আমরা আসলে লসের মুখে পড়ে যাবো। মানে আজকে একটা সন্ধান পেলাম যে ওরা এখানে মানে 5% করে ডিসকাউন্ট দিচ্ছে, তো যার জন্য মানে আমাদের যেগুলো পছন্দ সেগুলো দেখিয়ে যাচ্ছে। আমার একটা ছেলে আছে, ছেলেকে নিয়ে আইসা দেখা যদি আমার মন মতন হয় তাহলে আমি নিয়ে যাবো আর কি। এবার মেসি 2 দিয়েই কোরবানির হাটে বাজিমাত করতে চান কিশোরগঞ্জের হোসেনপুরের খামারি দুলাল মিয়া। স্বভাবে নাকি তারকা ফুটবলার লিওনেল মেসির মতোই শান্তশিষ্ট, তাই শখ করে তার নাম দেওয়া হয়েছে মেসি 2। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ষাঁড়টিকে মোটা তাজা করার দাবি খামারের। তিনি 30 মণ ওজনের মেসি 2-র দর হেঁকেছেন 25 লাখ টাকা। দুলাল মিয়া নিজের ফেসবুকে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পর বিশাল ষাঁড়টিকে দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। মেসি অনেক ভদ্র নাম, এর লগে এই গরুর নাম দিছে মেসি। দানাদার খাবারের মধ্যে গমের গুঁড়া, ভুট্টার গুঁড়া, ভুসি, এরপরে ওই লগে আপনার মিষ্টি কুমড়া, মিষ্টি আলু। 25 লাখ টাকার মাল আছে, তবে দেশের পরিস্থিতি ভালো না, তো দেশের পরিস্থিতি ভালো না, করোনা পরিস্থিতি, যার কারণে আমি 20 লাখ টাকা হইলে বিক্রি করে দিই। অনলাইনে দেখে আসছি, আসলে প্রকৃতপক্ষে প্রাকৃতিক খাবার খাওয়ায় এত বড় গরু মানে আসলে আমি আর কখনো দেখিনি। দুলাল মিয়ার আলোচিত মেসি 2 ষাঁড়টি উন্নত জাতের ব্রাহ্মা ষাঁড়, আর এই গরুটাতে কোনো ধরনের কেমিক্যাল বা রাসায়নিক অথবা কোনো ধরনের ক্ষতিকারক ট্যাবলেট বা কোনো মেডিসিন ব্যবহার হয়নি। চামড়া শিল্পে মরার ওপর খাড়ার ঘা হয়েছে করোনা ভাইরাস। রফতানি বন্ধ থাকায় ট্যানারিতে জমেছে চামড়ার স্তূপ। ফিনিশ ও ওয়েট ব্লু মিলে প্রায় 3.5 কোটি টাকার চামড়া অবিকৃত। 2016-17 অর্থ বছরের $123 কোটি রফতানি হলেও বিদায়ী অর্থ বছরে তা নেমে এসেছে $80 কোটি। উদ্যোক্তারা বলছেন আসছে ঈদে নতুন চামড়া কেনার টাকা তাদের কাছে নেই, তাই দরকার সরকারি সহায়তা। থেকে ট্যানারিগুলো এক এক করে বন্ধ হয়ে যায় এখানে, আর আপনার প্রায় 100 থেকে 150 কন্টেইনার আমরা চাইনিজ হলিডে, তখনই ওইখানে যখন করোনা দেখা দেয় তখনই সব কিছু ক্যান্সেল করে ওরা। চায়না থেকে থার্ড কান্ট্রি যেত, যেমন ইউরোপে যেত, আমেরিকাতে যেত, তাদের ওইখানেও করোনার কারণে তাদের অর্ডারও মানে স্টপ হয়ে গেছে, যার কারণে আমাদের কিন্তু মরার উপরে খাড়ার গার মতো একটা জিনিস দেখা দিচ্ছে। সব মিলিয়ে দেখা যায় যে আমাদের কিন্তু ওইখানে 4000 কোটি টাকার স্টক ট্যানারিগুলোতে আপনার মজুদ আছে। এইটা একটা আমাদের জন্য একটা বোঝার মতো হয়ে গেছে। এখন যে পর্যন্ত আপনার এই করোনা পরিস্থিতি ভালো না হবে ওই পর্যন্ত আসলে কিন্তু বাজার কিন্তু ধরাটা কঠিন। হ্যাক হয়েছে বিল গেটস, জেফ বেজোস, এলন মাস্ক সহ বেশ কয়েকজন ধনকুবের ও শিল্পপতির টুইটার অ্যাকাউন্ট। তালিকায় আছেন বারাক ওবামা, জো বাইডেন, কেনি ওয়েস্টের মতো একাধিক মার্কিন রাজনীতিবিদ আর তারকারা। অ্যাকাউন্টগুলো থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে $1000 বিনিময়ে 2000 দেওয়ার কথা জানানো হয়। ধারণা করা হচ্ছে বিটকয়েন জালিয়াতির সাথে যুক্ত হ্যাকাররা এই হ্যাকাররা যুক্ত এবং এই ঘটনায় তদন্ত শুরু করেছে টুইটার। এর আগে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে টুইট বন্ধের ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। চলতি বছরই দ্বিতীয় দফা ভয়াবহ মহামারীর মধ্যেই এশিয়ার নতুন আপদ প্রাকৃতিক দুর্যোগ।
বন্যা ভূমিধসে ইন্দোনেশিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো 21 জন, এখনো অনেকে নিখোঁজ। এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত চীন। বলা হচ্ছে 3 দশকের মধ্যে সর্বোচ্চ ভোগান্তি সইছেন হুবেই প্রদেশ ও আশপাশের প্রদেশগুলোর মানুষ। ক্ষতিগ্রস্ত কমপক্ষে 4 কোটি মানুষ। প্রশ্নবিদ্ধ ইয়াংজি নদীর জলবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা। ভারতেও অবনতি ঘটেছে বন্যার, মানুষের পাশাপাশি করুণ মৃত্যু হচ্ছে বন্য প্রাণীর। শুধু আসামের 26টি জেলাতে ক্ষতিগ্রস্ত 36 লাখের বেশি মানুষ। চলতি বছরই দ্বিতীয় দফা ভয়াবহ বন্যার মুখোমুখি হলো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। এরই মধ্যে বিরল গন্ডার সহ 66টি বন্য প্রাণী মারা গেছে। বন কর্মকর্তাদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে 177টি প্রাণীকে। বিদ্যুৎ কেন্দ্রের জন্য নীল নদের পানি প্রত্যাহার ও জলাধার ভরাটের কাজ শুরু করেছে ইথিওপিয়া। মিশর ও সুদানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পরদিনই পানি ভরাটের কাজ শুরু করে দেশটি। গ্র্যান্ড রেনেসা বাঁধের নির্মাণ কাজ শেষ হলে বছরে প্রায় 6,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে ইথিওপিয়া। দারিদ্র পীড়িত দেশটির দাবি, নিজেদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার সার্বভৌম অধিকার আছে তাদের। তবে এতে আপত্তি ভাটির 2 দেশ, মিশর ও সুদানের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বহুল আলোচিত কোভিড-19 ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের সাফল্যের খবর মিলতে পারে আজ। এরই মাঝে ভ্যাকসিনটি স্বেচ্ছাসেবকদের শরীরে তৈরি করেছে অ্যান্টিবডি ও গুরুত্বপূর্ণ টি সেল, যা দেহের ভেতরে থাকা ভাইরাসকে মেরে ফেলতে সক্ষম। গবেষকদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে বাজারজাত করা প্রসঙ্গে সুসংবাদ পাওয়া যেতে পারে। প্রায় 8,000 ব্রিটিশ নাগরিক এই পরীক্ষায় অংশ নিয়েছেন। বছরের প্রথম 3 মাসে রেকর্ড ধসের পর হঠাৎই ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন পর্যন্ত পরের 3 মাসে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে 3.2%। করোনা ভাইরাস মহামারী ও লকডাউনের প্রভাবে বছরের শুরুতেই বড় ধরনের অস্থিরতা তৈরি হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধির হার কমে অন্তত 6.8%। তবে জুনের শেষে এসে জিডিপি ঊর্ধ্বমুখী এবং স্থিতিশীল বলে বুধবার প্রতিবেদন প্রকাশ করে বেইজিং। 2020-21 অর্থ বছরের জন্য উচ্চাভিলাষী রপ্তানি লক্ষ্য ঠিক করেছে সরকার। মুদ্রার হিসেবে এর পরিমাণ $4,800 কোটি। সকালে অনলাইন ব্রিফিংয়ে নতুন লক্ষ্যের কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, এটি অর্জন হলে রপ্তানি প্রবৃদ্ধি হবে 21% বেশি। করোনার প্রভাবে মার্চ থেকে মে এই 3 মাসে রপ্তানি আয় 61% বেশি কমেছে। তবে জুনে আয় কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। বলেন, নতুন অর্থ বছরে $4,100 কোটি পণ্য ও $700 কোটি সেবা রপ্তানি করবে বাংলাদেশ। হ্যান্ডস কর্তৃপক্ষ, তাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই টার্গেট $48 বিলিয়ন আমরা অর্জন করতে পারি। 2020-21 অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা $48 বিলিয়ন নির্ধারণ করে তা অর্জনে সবার সহযোগিতা কামনা করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলছিলাম মাত্রই, করোনার প্রভাবে মার্চ এবং এপ্রিল এবং মে মাসে অন্য সময়ের তুলনায় রপ্তানি আয় 61% চেয়ে বেশি হ্রাস পেয়েছিল। তবে জুন মাসে সেই তুলনায় আয় বেড়েছে, এমনটি মন্ত্রী জানান। তিনি বলেন, সঠিক নীতি গ্রহণ করলে লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে। তাদের সবার সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা আমাদের এই টার্গেট $48 বিলিয়ন আমরা অর্জন করতে পারি। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি তৈরিতে গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। সকালে মন্ত্রণালয়ে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কৃষককে কৃষিকাজ করে লাভবান হতে হলে কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে, উৎপাদন খরচও কমাতে হবে, স্বল্প সময়ে কম জমিতে ফলাতে হবে অধিক ফসল। মন্ত্রী জানান, কৃষির যান্ত্রিকীকরণে 3,020 কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার। অবিলম্বে সকল আদালত খুলে না দিলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার আদালত খোলার দাবিতে প্রধান বিচারপতির বাসভবনের সমীপে পদযাত্রা করে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা। তবে মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ। পরে ফটকের সামনে মিছিল করেন তারা। বলেন, আইনজীবীরা অর্থ কষ্টে আছেন, তাদের প্রণোদনা দরকার। এক মুহূর্ত বিলম্ব না করে সুপ্রিম কোর্ট সহ দেশের সকল আদালত নিয়মিতভাবে খুলে দিতে হবে, অন্যথায় 60,000 আইনজীবীর মনে যে আগুন, যে বিস্ফোরণ ঘটবে, যেভাবে বিক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে,
এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে কারা আমরা জানি না। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর দুর্নীতি মামলার অভিযোগ গঠনের স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর আগে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের উপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ আরও আদেশ দেন এ বিষয়ে চলমান হাইকোর্টের রিটটি আগামী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করান। মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করা নিয়ে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ গঠনকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে হাইকোর্ট রিভিশন করেছেন। রিভিশনে উনি স্টে পেয়েছেন, সেই স্টের এগেস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে গেলাম। অ্যাপিলেট ডিভিশনে আজকে শুনানি অন্তে যে স্টে অর্ডারটা বহাল রেখেছেন। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন 399 জন। সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম ও কক্সবাজারের 7টি ল্যাবে 24 ঘন্টায় 1208টি এবং এর আগে ঢাকায় পাঠানো 1314টি নমুনা পরীক্ষায় 399 জনের রেজাল্ট পজিটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,330 জনে। এ পর্যন্ত মারা গেছেন 220 জন। করোনায় আক্রান্ত হয়ে ডিএমপির উত্তরা বিভাগের কনস্টেবল মোহাম্মদ সিরাজুল ইসলাম মারা গেছেন। এ নিয়ে মোট 52 জন পুলিশ সদস্য করোনায় মৃত্যুবরণ করেছেন। ভোর 4টা 38 মিনিটে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর পাঁচপাড়া গ্রামে। তিনি 1994 সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কক্সবাজারের এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ছোটন দেবের মৃত্যু হয়। পুলিশ সুপার জানান, 10 জুন ছোটন দেবের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। 1 সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি। কক্সবাজারে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 134 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। লোহাগাড়া উপজেলায় সকালে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় মানুষের মাঝে 20 প্রজাতির অন্তত 20,000 গাছের চারা বিতরণ করা হয়। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে হিলডাউন সার্কিট হাউস প্রাঙ্গণে একটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সারোয়ার কমল ও জেলা প্রশাসক কামাল হোসেন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জেলায় 1,62,000 গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। কক্সবাজারে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে কক্সবাজার টেকনাফ সড়কের চেইন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মিনি বাসটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। চেইন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা শ্রমিক আহমদুল্লাহ। গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। আজ সাংবাদিক শামসুর রহমানের 20তম মৃত্যুবার্ষিকী। 2000 সালের 16 জুলাই যশোরে কর্মরত অবস্থায় তিনি সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। দিনটি উপলক্ষে যশোর সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। দাবি জানায়, জঘন্য এই হত্যাকাণ্ডের বিচার করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। 2001 সালে সিআইডি এই মামলায় 16 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। নানা জটিলতায় মামলাটির বিচার থমকে আছে। যেহেতু দ্রুত বিচারের নিমিত্তে খুলনায় ট্রান্সফার হয়েছে, কি কারণে সেখানে মামলাটা শেষ হচ্ছে না, এটা আমারও বোধগম্য নয়। আমি আশা করব অবিলম্বে যেন এই হত্যাকাণ্ডের বিচার কার্য শেষ হয়। মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারণা ম্যানেজারের চাকরি হারালেন ব্র্যাড পাস্কেল। বুধবারই তাকে রদবদলের কথা জানান খোদ ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের উপদেষ্টা মণ্ডলী জানায়, গেল মাসে ওকলাহোমার প্রচারণায় দায় সারা গোছের উপস্থিতি ছিল ব্র্যাডের। তিনি দাবি করেন 10 লাখের বেশি মানুষ উপস্থিত থাকবেন সমাবেশে, অথচ ছিল মাত্র 6,000-এর মতো সমর্থক। এই ব্যর্থতার পুরো দায়ভার ব্র্যাডকে দেওয়া হয়। এর পরিবর্তে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন ব্র্যাড। দ্বিতীয় দফা করোনা পরীক্ষাতেও পজিটিভ ফলাফল এলো ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারোর। বুধবার প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় এই তথ্য। বরাবরই জোরালোভাবে নিজের সুস্থতার দাবি করে আসছেন এই খ্যাপাতে প্রেসিডেন্ট। এটাও জানান, দ্বিতীয় দফায় রেজাল্ট নেগেটিভ এলেই তিনি ফিরবেন দাপ্তরিক কাজে। 7 জুলাই প্রেসিডেন্ট বলসোনারোর শরীরে শনাক্ত হয় নভেল করোনা ভাইরাস।
ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে উত্তাল রাশিয়ার রাজধানী মস্কো। বুধবার বিক্ষোভ চলাকালে আটক হন কমপক্ষে 150 আন্দোলনকারী। সংবিধান সংস্কারের বিরুদ্ধে রাজপথে নামেন হাজারের মতো বিক্ষোভকারী। এ সময় তারা নতুন সংবিধান বাতিল এবং পুতিনের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলোপাতাড়ি লাঠিচার্জ এবং ধরপাকড় শুরু করে নিরাপত্তা বাহিনী। চলতি মাসে রাশিয়ার সংবিধান সংস্কার হয় ভোটাভুটি, যাতে আরও 2 মেয়াদে প্রেসিডেন্ট পদে থাকার অধিকার পান ভ্লাদিমির পুতিন। করোনা আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি। বড় ভাইয়ের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ায় আইসোলেশনে সৌরভ সহ পুরো পরিবার। মা ও বৌদির পর এবার করোনা আক্রান্ত হলেন সৌরভ গাঙ্গুলির বড় দাদা স্নেহাশিস। গেল কয়েকদিনে শরীরে হালকা জ্বর ছিল তার। জ্বর না কমলে করোনার টেস্ট করা হয় স্নেহাশিসের, তাতে পজিটিভ এলে হাসপাতালে ভর্তি করা হয় কলকাতার মহারাজের বড় দাদাকে। একই বাড়িতে সপরিবারে থাকেন সৌরভ গাঙ্গুলি নিজেও। সে কারণে বিসিসিআই সভাপতিকে তার পুরো পরিবার সহ যেতে হয় আইসোলেশনে। এই ছিল আজকের সব খবরে। যেতে যেতে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।